আসসালামু আলাইকুম সবাইকে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 2 এবং 3 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের পাঠ 2 এবং পাঠ 3-এ চলে যাই এবং কি আছে পাঠ 2 এবং 3-এ সেটা দেখে আসি। তো পাঠ 2 এবং 3 এর মধ্যে যেটা আছে বা যে বিষয়টি আছে সেটা হচ্ছে বিশ্বগ্রাম এর যে ধারণা বা বিশ্বগ্রাম যেটা ছিল সেই বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ কি কি, বা বিশ্বগ্রামের সাথে কোনগুলো তার প্রধান উপাদান। আচ্ছা, এখন বিশ্বগ্রাম কি এটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে দেখে আসতে পারো। এখন আমরা তাহলে দেখি যে বিশ্বায়নের সাথে আসলে কোন কোন উপাদানগুলো আছে। আচ্ছা, তাহলে তোমরা মনে রাখবে আমরা পড়ছি কোন বিষয়টি, সেটা হচ্ছে বিশ্বায়নের ধারণা সংশ্লিষ্ট উপাদান। আচ্ছা, এখানে দেখো প্রথমেই যোগাযোগ আছে, যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আসলে বিশ্বগ্রামের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে এবং বিশ্বগ্রামের সাথে যোগাযোগ কিভাবে সংশ্লিষ্ট বা কিভাবে যুক্ত, সেটাই এখন আমাদের এখানে আলোচনার বিষয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আকাশ বা জলপথ বা সড়ক পরিবহনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে রেলপথের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। কিভাবে সেটা, যে আমরা যখন বিমানে ভ্রমণ করি বা বাসে ভ্রমণ করি বা যাতায়াত করি বা ট্রেনে যখন যাতায়াত করি তখন সেগুলো টাইম টেবিল তৈরি করা, টিকিটগুলো কাটার ব্যবস্থা করা, আসন সংরক্ষণ করা, তারপরে কোন ট্রেন কোন ট্র্যাকে যাবে বা কোন আকাশসীমা দিয়ে যাবে, তারপরে সড়কপথের ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বা ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে যে যাবতীয় কাজ সব এখন কম্পিউটার ব্যবহার করে করা হয়। যেহেতু কম্পিউটার ব্যবহার করে করা হয় এবং এখানে কম্পিউটারের ব্যবহার খুব বেশি পরিমাণে করা হয়, এই জন্য যেটা বলা হচ্ছে যে আমাদের বিশ্বায়নের সাথে সংশ্লিষ্ট প্রধান যে উপাদান বা প্রথম উপাদান যেটা, সেটা হচ্ছে আমাদের এই যোগাযোগ। আমরা জানি ব্লুটুথ বা ওয়াইফাই বা হচ্ছে জিপিআরএস দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। তারপর টিকিট ব্যবস্থার কথা তো বললামই একটু আগে। তারপরে হচ্ছে যে টেলিফোন, মোবাইল ফোন, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এইগুলোর মাধ্যমে আমরা অনুভূতি বিনিময় করতে পারছি বা কথা বলতে পারছি, যেটা যোগাযোগ মাধ্যমে বিপ্লব এনে দিয়েছে। আমরা ইন্টারনেটের বুলেটিন বোর্ডের সাহায্যে যে কোনো তথ্য খুব সহজেই হচ্ছে বিনিময় করতে পারছি। তার মানে এখন প্রচুর পরিমাণ আমরা কাজ করতে পারছি এই কম্পিউটারের মাধ্যমে। আর যেহেতু বিশ্বগ্রামের মূল ধারণাটাই ছিল যে সবাই সবার সাথে যোগাযোগ রাখতে পারবে, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারছি। মনে করো দেশের যে কোনো জায়গা থেকে আমরা টিকিট কাটতে পারি, তারপর আমরা চাইলে বিমানের টিকিট, ট্রেনের টিকিট বা বাসের টিকিট, যে কোনো জায়গা থেকে যে কোনো দেশের টিকিট আমরা কাটতে পারি। অনেক রকমের কাজ করা সম্ভব। সেই বিষয়টি বলা হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির এখন বিশাল ব্যবহার এবং বিপুল ব্যবহার করা হয়, যার ফলে এখন আমরা হচ্ছে বিশ্বগ্রামের মধ্যে অলরেডি এন্টার করেছি বা বিশ্বগ্রামের মধ্যে আমরা ঢুকে গিয়েছি। আচ্ছা, এখন চলো আমরা জনপ্রিয় যোগাযোগের কিছু মাধ্যম শিখে নেই বা যোগাযোগের জন্য আমরা কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করি সেটা জানি। প্রথমেই আছে ইমেইল। ইমেইলের পূর্ণরূপ বা সম্পূর্ণ রূপটা হচ্ছে ইলেকট্রনিক মেইল, মানে অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে যে মেইলগুলো আদান প্রদান করা হয় সেটাকেই ইমেইল বলা হয়। সবচেয়ে জনপ্রিয় ইমেইল হচ্ছে জিমেইল, যেটা তোমরা সবাই চেনো এবং তোমাদের হয়তো সবারই জিমেইল আছে। আর ইয়াহু মেইলের কথা আমরা বলতে পারি, কিন্তু সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ইমেইল। ইলেকট্রনিক মেইল মানে এটা হচ্ছে আধুনিক ধরনের বা ইলেকট্রনিক চিঠি টাইপের কিছু। এর মাধ্যমে আমরা টেক্সট পাঠাতে পারি, ইমেজ পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি, কোনো ফাইল পাঠাতে পারি, অনেক কিছু পাঠানো সম্ভব। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইমেইলে চ্যাটিংয়ের ব্যবস্থাও আছে বা মেসেজিংয়ের ব্যবস্থাও আছে। আচ্ছা, ইমেইল পাঠানোর জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের একটি ইমেইল অ্যাড্রেস আছে, আমরা কারো কাছে ইমেইল পাঠাবো, তখন আমাদের যেটা প্রয়োজন হয়, কম্পিউটার প্রয়োজন হয় বা মোবাইল বা স্মার্টফোন, মডেম, ইন্টারনেট সংযোগ, সেটা ব্রডব্যান্ড হতে পারে বা হচ্ছে মোবাইল ডাটা হতে পারে, ইমেল অ্যাড্রেস ইত্যাদি।
আচ্ছা, এখন ইমেইলের হচ্ছে দুটি অংশ থাকে, তোমরা হয়তো জানো। সেটা হচ্ছে এরকম, ইমেলগুলো হয় এরকম, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ধরো তোমাদের নামের প্রথম অংশ, তারপর @gmail.com। আচ্ছা, এইটা প্রথম অংশটা হচ্ছে ইউজার আইডেন্টিটি এবং পরেরটা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে gmail.com, আর ইউজার আইডেন্টিটিটা হচ্ছে এটা হচ্ছে যে তোমার নাম বা তোমার প্রতিষ্ঠানের নাম, যে কোনো কিছু। আরেকটা উদাহরণ হতে পারে যে yahoo.com, সামনের অংশটা ইউজার আইডেন্টিটি, এরপরে এটা হচ্ছে ডোমেইন, মানে এটা হচ্ছে সাবডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। আচ্ছা, ইমেলের মাধ্যমে খুব সহজেই যে কোনো ধরনের তথ্য খুব অল্প সময়ের মধ্যেই কারো কাছে পাঠিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, এরপরে আসে টেলিকনফারেন্সিং, যোগাযোগের অন্যতম একটা মাধ্যম যেটা আমাদের বিশ্বগ্রামের সাথে যুক্ত হতে আমাদের সাহায্য করেছে। টেলিকনফারেন্সিংটা কি? টেলিকনফারেন্সিংটা হচ্ছে যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে বা মিটিংয়ের যে প্রক্রিয়া আছে সেটাকে টেলিকনফারেন্সিং বলে। এই সভাকেই বা এই মিটিংকে টেলিকনফারেন্স বলে। যেমন হচ্ছে টেলিকনফারেন্সের মাধ্যমে যেটা হয় যে আমরা কি করতে পারি, সবাই হচ্ছে কানেক্টেড থাকতে পারি এবং এর মাধ্যমে কথাবার্তা বলতে পারি। যেমন ভিন্ন বলা হয় যে বলা হচ্ছে যেটা যে ভিন্ন ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থাকে কোনো সভা অথবা সেমিনারের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। টেলিকনফারেন্সের জন্য টেলিফোন সংযোগ লাগে, কম্পিউটার, অডিও কার্ড লাগে, মাইক্রোফোন লাগে, মিক বা মাইক যেটা, তারপর স্পিকার এবং কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে টেলিকনফারেন্সিং করা সম্ভব। এটা হচ্ছে টেলিকনফারেন্সিং, এটা দিয়েও আমরা যোগাযোগ করতে পারি। দেশ এখানে আসলে এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত যোগাযোগ করা সম্ভব, মানে সব জায়গায় যোগাযোগ করা যায়। এরপরে আছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংটা হচ্ছে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে কথোপকথন ও পরস্পরকে দেখতে পারার মাধ্যমে আলাপ আলোচনা যে প্রসেস বা প্রক্রিয়া সেটাকে ভিডিও কনফারেন্সিং বলে। মানে টেলিকনফারেন্সিংয়ের মতোই, কিন্তু এখানে যেটা ভিডিও দেখা যায়, ভিডিওর মাধ্যমে সবাই সবাইকে হচ্ছে দেখতে পারে। যেমন আমরা হচ্ছে যে জুম মিটিংয়ের কথা বলতে পারি, গুগল মিটিংয়ের কথা বলতে পারি। ভিডিও কনফারেন্সিংয়ে জাস্ট হচ্ছে মানে কথাও শোনা যাবে, ভিডিও দেখা যাবে। এরপরে আসে রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেমটা কী জিনিস? সেটা হচ্ছে যোগাযোগের অন্যতম মাধ্যম কি রিজার্ভেশন। কীভাবে সেটা? ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু বুকিং দিতে পারি, যেমন এয়ারলাইন বা এয়ারলাইনের টিকিট বা বিমানের টিকিট, রেলওয়ে টিকিট, বাস, লঞ্চ, হোটেল, মোটেল, এগুলোতে হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দেওয়া যায়। এই পদ্ধতিতে কম সময়ে বুকিং দেওয়া যায়। সো এই জন্য এটা হচ্ছে অনেক ভালো বর্তমান সময়ের জন্য। আচ্ছা, এরপরে আমরা দেখি রিজার্ভেশনের পরে কি আছে। আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং দেখলাম, রিজার্ভেশন দেখলাম, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। আচ্ছা, গ্লোবাল ভিলেজের মাধ্যমে কি হচ্ছে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে বা এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। এখন হচ্ছে যেটা চাকরি এখন আর নির্দিষ্ট কোনো গণ্ডিতে বা জায়গাতে সীমাবদ্ধ নেই, চাকরি করার স্থানও নির্দিষ্ট নয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন দেশে থেকে বিদেশের কাজ করা যায়, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের কথা যদি আমরা বলি। আচ্ছা, আমরা একটু জানি প্রথমে যে আউটসোর্সিংটা কি। আউটসোর্সিংটা হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ নিজেরা না করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। এখন আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সাররা কাজ করে। তো ফ্রিল্যান্সারদের হায়ার করে কারা? যারা ক্লায়েন্ট, তারা আউটসোর্সিং করায় এই ফ্রিল্যান্সারদের দিয়ে। তার মানে ফ্রিল্যান্সাররা আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করে। এটা আসলে আমাদের এই যে বিশ্বগ্রামের কথা বলি আমরা, তার কারণে সম্ভব হয়েছে। যেমন ঘরে বসে অনলাইনে কাজ করার কথা তোমরা হয়তো শুনে থাকবে। সেখানে হচ্ছে যে upwork.com, আপওয়ার্ক বা ফাইবার বা ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটে তোমরা যে স্কিলে দক্ষ বা যে স্কিল ভালো পারো সেই স্কিল তোমরা সেল করতে পারো বা সেই সার্ভিস দিতে পারো। সেই সার্ভিস যখন তুমি সেল করবে বা সেটা দেবে, তখন তোমাকে ফ্রিল্যান্সার বলা হবে এবং তোমাকে দিয়ে যে কাজ করিয়ে নেবে বিদেশের যে ক্লায়েন্ট, সে তখন আউটসোর্সিংয়ের মাধ্যমে তোমাকে হায়ার করবে। তার মানে বিষয়টা হচ্ছে এটাই আউটসোর্সিং, মানে একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে যেটা আউটসোর্সিংয়ের মাধ্যমে, এবং ফ্রিল্যান্সাররা কী করে? আউটসোর্সিংটাই করে। এবং যেহেতু ফ্রিল্যান্সার মানে হচ্ছে ফ্রি মানে মুক্ত, ল্যান্সার মানে পেশা মানে মুক্ত পেশা, অর্থাৎ তুমি একই সাথে বিভিন্ন ধরনের
কোম্পানির সাথে কাজ করতে পারো। এই জন্য এটাকে ফ্রিল্যান্সার বলা হয় বা ফ্রিল্যান্সিং বলা হয়। এখন বিষয়টা হচ্ছে এরকম যে প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে, একই সাথে আমরা যেটা করতে পারি বিভিন্ন মানে ওয়েবসাইটে গিয়েও হচ্ছে চাকরি খুঁজতে পারি, যেমন BDjobs.com আছে, তারপরে প্রথম আলো জবস.com আছে, তারপর যত ধরনের জবস ওয়েবসাইট আছে সব জায়গাতে আমরা চাকরি বাকরি খুঁজতে পারি। আবার কাজ আমরা হচ্ছে যে এই যে পিপল পার আওয়ার বা ফ্রিল্যান্সার এই জায়গাগুলো থেকে পেতে পারি। ওডেস্ক বর্তমানে আপওয়ার্ক বলা হয় এটাকে, এখান থেকেও অনেক কাজ পাওয়া যায়। এছাড়াও আছে হচ্ছে যে ফাইবার আছে। তো প্রচুর কর্মসংস্থান এখান থেকে আসলে তৈরি হয়েছে। এরপরে আসে শিক্ষা। গ্লোবাল ভিলেজ আমাদের শিক্ষাক্ষেত্রে কি এনে দিয়েছে? বৈপ্লবিক এক ধরনের পরিবর্তন এনেছে। কিভাবে এনেছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর দূর দূরান্তে বসে শিক্ষার্থীরা লাইব্রেরি বা ইলেকট্রনিক লাইব্রেরি, ভার্চুয়াল ক্যাম্পাস এগুলো ব্যবহার করছে এবং উপকৃত হচ্ছে। এর মাধ্যমে যেটা হচ্ছে যে তোমরা হয়তো জুমের মাধ্যমে ক্লাস করেছো বা গুগল মিটের মাধ্যমে ক্লাস করেছো, অথবা অনেক PDF বই ডাউনলোড করেছো ইন্টারনেট থেকে, অথবা কোনো লাইব্রেরি ব্যবহার করেছো। এটাই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে প্রচুর পরিমাণ আপডেট নিয়ে আসছে, অনেক কিছু আমাদের জানতে দিচ্ছে। যেমন আমরা ইউডেমি বা কোর্সেরা বা খান একাডেমির কথা বলেছিলাম, যেটা থেকে যে দেশেই তুমি থাকো না কেন সব দেশ থেকেই তুমি এই ওয়েবসাইটগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে। মানে এগুলো হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট, বিভিন্ন কিছু তারা শিখিয়ে থাকে। আচ্ছা, আর কি আছে? এছাড়াও হচ্ছে যে প্রতিটি ক্লাসের শিক্ষক ও ছাত্রের উপস্থিতি পর্যবেক্ষণ করা, কর্মচারী কর্মকর্তাদের কাজ বন্টন করা, ক্লাস রুটিন, পরীক্ষা রুটিন, এগুলো তৈরি করতেও কম্পিউটার ব্যবহার করা যায়, যেটা আসলে এই শিক্ষার মধ্যেই পড়ে। আরও কিছু আমরা বলতে পারি যে ডিজিটাল কন্টেন্টের সাহায্যে স্থির ও চলমান চিত্র, মানে হচ্ছে যে স্টিল ইমেজ বা অ্যানিমেশন ভিডিও বা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়ে থাকে, যেটা দেখবে তোমরা প্রজেক্টরের মাধ্যমে তোমাদের হচ্ছে শেখানো হয়ে থাকে বা দেখানো হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও আরও বলতে পারি আমরা শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে OMR বা অপটিক্যাল মার্ক রিডারের মাধ্যমে তোমাদের MCQগুলো হচ্ছে চেক করা হয় বা সেগুলোকে মূল্যায়ন করা হয়। তারপর লাইব্রেরি ম্যানেজমেন্ট বলতে পারি, ক্লাসরুম, আমরা হচ্ছে যে গুগল মিট বা গুগল ক্লাসরুম বা জুমের কথা বললাম, এগুলোর মাধ্যমে আমরা শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার জন্য হচ্ছে বিশ্বগ্রামটাকে ব্যবহার করি বা শিক্ষা বিশ্বগ্রামের সাথে এইভাবে যুক্ত হয়ে গিয়েছে। এবার আসো চিকিৎসার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে কীভাবে আমাদের সাহায্য করে। আচ্ছা, মূলত এখানে কম্পিউটার নিয়ে কথাবার্তা যেহেতু হচ্ছে, যে কম্পিউটার, ইন্টারনেট এগুলোই তো আসলে বিশ্বগ্রামের মূল উপাদান বা বিশ্বগ্রাম তৈরি করতে সাহায্য করেছে। কম্পিউটারের দ্বারা রোগ নির্ণয়, ওষুধের মান নিয়ন্ত্রণে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, যেটা বর্তমান সময়ে করা যায়। তারপরে হচ্ছে যে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, এগুলো ব্যবহার করা হয়। রোগীর বিভিন্ন লক্ষণ, তারপরে রক্ত বা মূত্র এগুলো পরীক্ষা করার জন্য হচ্ছে এক ধরনের রেজাল্ট পাওয়া যায়, যার মাধ্যমে কি করা হয় যে চিকিৎসা ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। চিকিৎসা ছাড়াও হাসপাতাল ও ক্লিনিকের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য কম্পিউটার ভূমিকা পালন করে। এছাড়াও ক্যান্সারের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে জানার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটারের সাহায্যে গবেষণার কাজ করা হয়। এছাড়া আমরা বলতে পারি চোখের দৃষ্টিশক্তি, ক্ষমতা নির্ণয়, এক্স-রে ইত্যাদি অনেক পরীক্ষার কাজে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা হয়। সম্প্রতি আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির সাহায্যে বহু দূরবর্তী বা অনেক দূর থেকেও চিকিৎসার সুযোগ প্রদান ও গ্রহণ শুরু হয়েছে। এই চিকিৎসা পদ্ধতিকে টেলিমেডিসিন বলা হয়। এর মাধ্যমে যেটা হয় যে এক দেশে অবস্থান করে অন্য দেশের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের নিকট থেকে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে। তো প্রচুর পরিমাণ আপডেট হয়েছে, অনেক কিছুতেই আমাদের এখন এই কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, যেটা এক ধরনের অনেক সুবিধা দিয়েছে আমাদের, বা অনেক সুবিধা সৃষ্টি করে দিয়েছে। এরপরে আসে গবেষণার ক্ষেত্রে কি অনেক গবেষণার কাজে বা ম্যাক্সিমাম, বা আমরা যদি সব গবেষণার কথাই বলি, সব গবেষণাতে এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন বর্তমানে সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কম্পিউটারের উপর নির্ভরশীল। পদার্থের হচ্ছে যে পরমাণুর গঠন প্রকৃতি, তারপর রাসায়নিক দ্রব্যের বিচার বিশ্লেষণ এই ইত্যাদি, হিসাব নিকাশের জন্য প্রাণী কোষের গঠন প্রকৃতি বিশ্লেষণ, ওষুধের মান নিয়ন্ত্রণ, এসব কাজের জন্য হচ্ছে
আমাদের এই কম্পিউটার ব্যবহার করা হয়। আচ্ছা, এর মাধ্যমে যেটা হচ্ছে যে এই যে গবেষণাগুলো হচ্ছে, এই গবেষণা যখন প্রকাশিত হচ্ছে সেটা মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে, মানুষ জানতে পারছে, এর মাধ্যমে তো বিশ্বগ্রামটা আমাদের তৈরি হচ্ছে বা বিশ্বগ্রামের মধ্যে আমরা ঢুকে গিয়েছি। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিভিশন, এর মাধ্যমে সবাই সারা বিশ্বের জানতে পারছে। আচ্ছা, যেমন হচ্ছে যে আমরা google.com বা msn.com বা yahoo.com এই সার্চ ইঞ্জিনগুলোতে গিয়ে আমরা কি করি, যে কোনো কিছু লিখে সার্চ করলে তখন আমাদের সামনে চলে আসে, তখন আমরা অনেক কিছু জানতে পারি। আমরা দেখব পরবর্তীতে গুগল কিভাবে ব্যবহার করে বা ইয়াহু কিভাবে ব্যবহার করে। আচ্ছা, এরপরে আসো অফিস। অফিস কিভাবে, অফিসে কিভাবে কম্পিউটার ব্যবহার করা হয় এবং কীভাবে, কেন এটা বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট বলা হচ্ছে। অফিস আদালত ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা তো অপরিসীম, এটা তো আসলে সেরকম বলার অবকাশ রাখে না, এটা আসলেই খুব জরুরি। আমরা এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাধ্যমে অফিসের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব। যেমন নেটওয়ার্কিং করা যায়, তারপর অনেক ফাইল শেয়ার করা যায়, অনেক কমিউনিকেট করা যায়, অফিসের কাজ বন্টন করা, বিজ্ঞপ্তি প্রকাশ করা, ডকুমেন্ট তৈরি করা, সেগুলো সংরক্ষণ করা, ডকুমেন্টের রক্ষণাবেক্ষণ করা, দৈনিক আয় ব্যয়ের হিসাব নিকাশ, এগুলো সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা যায়, অনেক কিছু করা সম্ভব। ওকে, সো এটা হচ্ছে আমাদের অফিসের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এরপরে কি আছে, বাসস্থান। বাসস্থান বা রেসিডেন্সের ক্ষেত্রে বাসস্থানে তথ্য প্রযুক্তি কিভাবে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে, খেয়াল করো যে আমরা যখন একটা বাসার মধ্যে থাকি সেখানে কি কি থাকে, এসি থাকে, তারপর লাইটস অ্যান্ড কার্টেন থাকে, স্মার্ট অ্যাপ্লায়েন্সেস থাকে, স্মার্ট মিডিয়া থাকে, মানে স্মার্ট মিডিয়া মানে মোবাইল ফোন, মনিটর, কম্পিউটার, এগুলো, এয়ার কন্ট্রোল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেন্ট্রাল হিটিং, সেফগার্ড, ভিডিও ইন্টারকম, অনেক কিছু থাকে। এখন এগুলো যখন থাকে, এগুলো কিসের সাথে যুক্ত, এগুলো সবই কম্পিউটার এবং ইন্টারনেটের সাথে যুক্ত। যেহেতু এগুলো আমরা ব্যবহার করি বাসা বাড়িতে বা বাসস্থানে, এবং এগুলো হচ্ছে আমাদের ইন্টারনেট কম্পিউটারের সাথে যুক্ত, তার মানে কি হয় যে এখানেও আমরা ইন্টারনেটের সাথে যুক্ত আছি, আমরা এখানে বিশ্বগ্রামের মধ্যে অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছি। আচ্ছা, তো এখানে আসলে অনেক কিছু করার মানে সম্ভব, এবং আমরা দেখি এগুলো সব কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করা হয়। এরপরে আসে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে, আচ্ছা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম ব্যবসা দেখবে যেটা হচ্ছে কম্পিউটারাইজড, তাদের সিস্টেমটা কম্পিউটারাইজড করা আর কি, মানে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে তারা সব কিছু হচ্ছে পরিচালনা করে। যেমন হচ্ছে কম্পিউটারাইজড সেলস সিস্টেমের দোকান, গুদাম ঘর, প্রধান অফিস, সবই কম্পিউটার নেটওয়ার্কের আওতাভুক্ত। যেমন আমরা যদি আমরা রকমারি.com-এর কথা বলি বা আমরা দারাজের কথা যদি বলি, সেগুলো কিন্তু অটোমেটেড বা অটোমেশন সিস্টেমে চলে, যেটাই কম্পিউটারাইজড, মানে অটোমেটিক্যালি সেখানে অর্ডার প্লেস হবে, তারপরে ভাউচার তৈরি হবে, পেমেন্ট ডান করা হবে, তারপরে যেটা হবে যে ওই বুকটা তখন পার্সনের কাছে যাবে, যে হচ্ছে সেল করবে, মানে ম্যান পার্সন, তারপরে সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিতে পাঠানো হবে। কিন্তু অর্ডার নেওয়া, তারপর অর্ডারটা প্রসেসিং করা, এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমেই হচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করে, যেটা তো আমরা সবাই জানি। তারা ভিডিও কনফারেন্সিং করে, টেলিকনফারেন্সিং করে, অনেক কিছু ব্যবহার করে। স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহার করা হয়। তার মানে কম্পিউটার আসলে নেই কোন জায়গাতে, সব জায়গাতেই আছে। ই কমার্স বর্তমানে হয়ে উঠেছে 21 শতকের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স, যেমন দারাজ থেকে আমরা যেটা কিনি ওটাই ই কমার্স। বা আলিবাবা মানে অনলাইনে তুমি অর্ডার করতে পারবে, পণ্য সাজিয়ে বসে আছে, সেখানে তুমি অর্ডার করবে, তারপর ওখান থেকে তোমার যেটা তুমি অর্ডার করছো সেটা তোমার সামনে চলে আসবে। আচ্ছা, আইসিটির মাধ্যমে আমরা কী করতে পারি, শক্তিশালী ডেটাবেজ ব্যবহার করে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এগুলোর সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হয়, যার ফলে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো ব্রাঞ্চে বসে টাকা লেনদেন করতে পারে। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে তোমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও ব্যবহার করতে দেখছো। আইসিটির মাধ্যমে MICR বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডারের মাধ্যমে, যেটা হচ্ছে যে ব্যাংকে চেক সংক্রান্ত জটিলতা কমিয়ে এনেছে, যে চেকগুলো খুব সহজেই প্রসেস করা সম্ভব হয়। তারপরে এটিএম বুথের কথাও যদি বলি, যে যদি ইন্টারনেট থাকে, কম্পিউটার থাকে, তাহলে খুব দ্রুত এটিএম থেকে টাকা
তোলা সম্ভব। এছাড়া আছে ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা হচ্ছে এক ব্যাংক থেকে তুমি অন্য ব্যাংকে খুব দ্রুত টাইমের মধ্যেই একটি ক্লিকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারবে। সবই সম্পন্ন হচ্ছে এই ইন্টারনেট এবং কম্পিউটারের কারণেই। যেমন দেখো এখানে ছবিতে দেওয়া আছে যে ব্যবসা বাণিজ্যের তথ্য প্রযুক্তি, যেমন এই যে ই কমার্স, হ্যাঁ, সিলেক্ট প্রোডাক্ট হলো, ব্যাংক পেমেন্ট হলো, ওয়্যার হাউস থেকে আবার শিপিং হলো, তারপর কাস্টমারের কাছে চলে আসলো। ই কমার্স তো এইভাবেই কাজ করে, তাই না? আচ্ছা আচ্ছা, এরপরে আসো দেখি। তাহলে এখন আমরা যেটা দেখি, চলো, যে ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজন সম্পর্কে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে পার্টিকুলারলি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীরকম ভূমিকা রেখেছে। তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আমরা কি করতে পারি, গ্লোবালাইজেশন অর্থাৎ সারা বিশ্বব্যাপী ব্যবসার পরিধি বাড়ানো যায়। যেমন আলিবাবা বা হচ্ছে যে দারাজের কথা যদি বলি, বা আলিবাবা, বা আলি এক্সপ্রেস, এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে বাইরের দেশের জিনিসও আমরা কিনতে পারি। ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অপচয় রোধ করে। এটার মাধ্যমে অপচয় রোধ করা সম্ভব। যেটা আমার প্রয়োজন, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে, সেটা আমি দেখে শুনে, মানে অনলাইনে দেখে শুনে তারপরে আমি এটাকে অর্ডার করতে পারি। আচ্ছা, তথ্য প্রযুক্তির মাধ্যমে খুব কম সময় লাগে সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করা যায়, যেটা অবশ্যই অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে যে অর্ডার করতে পারি আমাদের ওটা যদি পছন্দ হয়, তারপরে ওটা আমাদের সামনে চলে আসে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে বিশ্ব তো আমাদের হাতের মুঠোয়, সব কিছু আমরা সহজে পেতে পারি। তারপর ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু তথ্য জানাতে পারে। এটা খুব হচ্ছে যে কি বলবো, যে খুবই হচ্ছে ডিমান্ডেবল বর্তমান সময়ে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব। ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, SMS, MMS এর মাধ্যমে অনেক ইনফরমেশন কাস্টমারদের জানানো সম্ভব। এছাড়াও আরও কিছু আছে, দেখবা যে ব্যবসা বাণিজ্যের লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে। হ্যাঁ, ইন্টারনেট, নেট বা কম্পিউটার না থাকলে এগুলো সম্ভব হতো না। কম খরচে হচ্ছে জনপ্রিয় বাণিজ্যিক ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে পণ্যের বিপণনও এখানে বাড়ানো যায়। ওকে, আচ্ছা, এখানে আরও অনেকগুলো আছে, তোমরা একটু দেখে নিবে, এগুলো বেশ অনেকগুলো। সেগুলো কঠিন কিছু না, জাস্ট একটু ওটা পড়লেই তোমরা পেরে যাবে। ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারটা হচ্ছে সেটা হচ্ছে যে মনে করো তোমার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তুমি হচ্ছে চাইলে সেটা তোমার হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকে বা অন্য যে কোনো ব্যাংকে তুমি সেটাকে পাঠিয়ে দিতে পারো অল্প কয়েকটি ক্লিকের মাধ্যমেই। এটাই হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আবার এমনও হতে পারে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে ওই ব্র্যাক ব্যাংকের আরেকজনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারো। ওকে, সো এটা আসলে ওই ইন্টারনেট এবং কম্পিউটার এটার কারণেই সম্ভব হয়েছে। এরপরে আসে ই কমার্স। এই ই কমার্সও হচ্ছে যে ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ। আধুনিক ডেটা প্রসেসিং, কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজে ব্যবহার করে হচ্ছে, এগুলো করে ই কমার্স। যেমন হচ্ছে বিক্রয়.com, এখানে.com, তারপর OLX.com, এই যে উদাহরণগুলো, বা হচ্ছে দারাজ.com, হ্যাঁ, বা আলিবাবা.com, এগুলোই হচ্ছে ই কমার্স। ওকে, এখান থেকে আমরা কী করতে পারি, অনেক কিছু অর্ডার করতে পারি। এরপরে আসে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম হচ্ছে যে যেখান থেকে আমরা খবর জানতে পারি, জানতে পারি। সংবাদপত্রগুলো হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ইন্টারনেটে আমরা সংবাদপত্র দেখতে পাই, যেমন প্রথম আলো.com, জাগো.নিউজ.com, BDNews24.com, তাই না? আচ্ছা, এর মাধ্যমে যেটা হচ্ছে যে আমরা অনেক খবর বা ম্যাক্সিমাম খবর ওই জায়গাগুলো থেকে হচ্ছে জানতে পারছি, যেটা আমাদের ইন্টারনেট এবং কম্পিউটারের কারণেই হচ্ছে সম্ভব হয়েছে। ওকে, আচ্ছা, চলো দেখি আমরা আর কি আছে। বুলেটিন বোর্ড আছে। বুলেটিন বোর্ড কি? বুলেটিন বোর্ডটা হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য, মানে ইন্টারনেটে যখন বিজ্ঞাপন প্রদান করা হয় তখন ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা, যা টেলিফোন লাইন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের সমন্বয়ে গঠিত। আচ্ছা, তার মানে বুলেটিন বোর্ড হলো যে ওই যে বুলেটিন বোর্ড, মানে মনে করো যে অফলাইন যেটা থাকতো এরকম টাইপের একটা বোর্ড থাকতো, ওটাই অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে যেটা থাকে সেটাই হচ্ছে বুলেটিন বোর্ড। আচ্ছা, এই ব্যবস্থার সাথে অপেক্ষাকৃত কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংযুক্ত থাকে, যা সার্বক্ষণিকভাবে তথ্য সরবরাহের জন্য প্রস্তুত থাকে। আচ্ছা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বুলেটিন বোর্ডে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে।
এতে কি হয় যে উপযুক্ত সংযোগের মাধ্যমে সেখান থেকে প্রয়োজন মতো তথ্য সংগ্রহ করা যায়, নতুন তথ্য মানে ডিলিট করা বা যোগ করাও এখানে সম্ভব। এরপরে আসে বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদন ও সামাজিক যোগাযোগটা কি? সেটা হচ্ছে যে টেলিভিশন, সিনেমা, ক্যাসেট প্লেয়ার ইত্যাদির মাধ্যমে মানে কি করতে পারি, ইত্যাদির বিকল্প হিসেবে আমরা কম্পিউটারকে দেখি, আমরা টিভি দেখি কম্পিউটারে, সিনেমা দেখি কম্পিউটারে, গান শুনি কম্পিউটারে, তাই না? খেলাধুলা করি কম্পিউটারে। এছাড়াও হচ্ছে যে ফেসবুক বা মাইস্পেস বা ইউটিউব, অর্কুট এর মাধ্যমে হচ্ছে আমরা কি করি, সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করি বা সামাজিক যোগাযোগের জন্য এগুলোকে ব্যবহার করি। সো আমাদের বিনোদন এবং সামাজিক যোগাযোগের জন্য আমরা প্রচুর পরিমাণ হচ্ছে অনলাইনের উপর নির্ভর করি। এরপরে আসো সাংস্কৃতিক বিনিময় বা কালচারাল এক্সচেঞ্জ। আচ্ছা, তথ্য প্রযুক্তির কারণে তো মানে বিশ্ব আমাদের হাতের মুঠোয়, আমরা সব কিছু জানতে পারি। সারা বিশ্বের টিভি অনুষ্ঠান ঘরে বসে দেখা যায়, যেটা আমি আগেই হচ্ছে বলেছিলাম। আচ্ছা, তার মানে কি হয়, বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে সে দেশের সংস্কৃতি বা সংস্কৃতি সম্পর্কে সহজেই ধারণা করা সম্ভব হয়। আমরা অন্য দেশের সংস্কৃতি গ্রহণ করতে পারি বা আমাদের সংস্কৃতিও তারা গ্রহণ করতে পারে, এরকম একটা বিষয় তৈরি হয়। ঠিক আছে। সো এর মাধ্যমে দেখা যায় যেটা যে আমাদের কি হয়, যে আমরা বাইরের দেশের অনেক ইনফরমেশন জানতে পারি। এটাই হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ। যেমন এখানে বইয়ের ভাষায় দেওয়া আছে যে আমরা কানেক্টেড হতে পারি, অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, এখানে একটা ছবি দেওয়া আছে, সাংস্কৃতিক বিনিময়। এখানে এটাকে পৃথিবী হিসেবে বোঝানো হয়েছে। এপাশে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষগুলো আছে, তারা একে অপরের হাত ধরে কানেক্টেড রয়েছে, তারা সাংস্কৃতিক আদান প্রদান করছে, মানে ভাবের আদান প্রদান আর কি। হ্যাঁ, মূল্যবোধ। আচ্ছা, ওকে, ভালো কথা। আমরা শেষের দিকে চলে এসেছি, আমাদের আর বেশি নাই। চলো আমরা এতটুকু শেষ করে ফেলি, পার্ট 2 এবং 3। আচ্ছা, সাংস্কৃতিক বিশ্বায়নের সাথে দুটি প্রক্রিয়া যুক্তি, এটা আমরা একটু বুঝি। আর সাংস্কৃতিক বিশ্বায়ন তো বুঝলামই আমরা, যে অন্য দেশের সংস্কৃতি আমাদের মাঝে যখন আসে, আমরা যখন সেটাকে গ্রহণ করি বা আমাদের সংস্কৃতি যখন তারা গ্রহণ করে, ওটাই হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন। আচ্ছা, তো সাংস্কৃতিক বিশ্বায়নের সাথে দুটি প্রক্রিয়া যুক্ত। কি প্রক্রিয়া? এক নম্বর হচ্ছে বিশ্ব গণমাধ্যম কেন্দ্রীভূত হয়েছে অল্প কিছু ব্যক্তি এবং সংস্থার নিয়ন্ত্রণে। বিশ্বের সাংস্কৃতিক মানদণ্ড, অর্থাৎ সারা বিশ্বের মানুষ রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে কী শুনবে, কী দেখবে তা নির্ধারণ করে দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। তার মানে যেটা বলা হচ্ছে, খেয়াল করো যে অল্প কিছু ব্যক্তি এবং সংস্থার নিয়ন্ত্রণে বিশ্ব গণমাধ্যম এখন কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। তারা যেটা বলবে বাকিরা সেটা দেখতেই বাধ্য, বা কি দেখবে, কি শুনবে, কোনটা আসবে, সেটা তারাই ঠিক করে দেয়। মানে জায়ান্ট যে অর্গানাইজেশনগুলো, যেটা খুব একটা ভালো কিছু না। আচ্ছা, 2, এই বিশাল সংস্থাগুলোর সামনে দর্শক ও শ্রোতা শক্তিহীন ও নির্বাক। তার মানে এই বিশাল যে প্রতিষ্ঠানগুলো আছে, তার সামনে দর্শক শ্রোতা কিছু বলতে পারে না, তারা শুধু ওগুলোই দেখে, যেটাকে আমরা গণমাধ্যমে সাম্রাজ্যবাদ হিসেবে বর্ণনা করতে পারি। 60-এর দশকের দিকে যুক্তরাষ্ট্রে যেটা হয়, যুক্তরাষ্ট্রে শিল্পতন্ত্র অভিন্ন স্বার্থে গণমাধ্যমকে বেছে নিয়েছিল তাদের হাতিয়ার হিসেবে। অনেক আগের কথা। একে গণমাধ্যম বিশেষজ্ঞ হার্বার্ট শিলার গণমাধ্যম সাম্রাজ্যবাদ হিসেবে একে বর্ণনা করেছেন। তার মানে হচ্ছে যে অভিন্ন স্বার্থে তারা গণমাধ্যমকে ব্যবহার করেছিল, মানে হচ্ছে যে তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাদের প্রচারের জন্য, মানুষকে কন্ট্রোল করার জন্য। এর মাধ্যমে হচ্ছে যে ওই যে গণমাধ্যম সাম্রাজ্যবাদ, মানে মানেই হলো যে এক দেশ আরেক দেশের উপর আধিপত্য বিস্তার করবে। আর গণমাধ্যম সাম্রাজ্যবাদ মানে এক দেশের মিডিয়া অন্যান্য সব দেশের গণমাধ্যমের উপর এক ধরনের সাম্রাজ্যবাদ বা আধিপত্য বিস্তার করে রেখেছে। আচ্ছা, তো এর মাধ্যমে যেটা হচ্ছে যে বিশ্বায়নের ক্ষেত্রে কিন্তু একপাক্ষিক হয়ে যাচ্ছে, যেটা দেখবে যে বড় বড় দেশগুলো বা বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা হচ্ছে লিডিং বা যারা হচ্ছে যে লিড দিয়ে থাকে, তারা যেটা দেখায়, তারা যেটা করতে চায়, সেটাই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় বা সেটাই আমাদের করতে বাধ্য করা হয়, যেটা খুব একটি ভালো কথা নয়। আচ্ছা, ওকে, ভালো কথা। আমরা মোটামুটি আমাদের পার্ট 2 এবং 3 শিখে ফেললাম। এইখানে আসলে সহজ কিছু দেওয়া আছে, তোমরা যেটা করবে বই থেকে তোমাদের এই বিষয়গুলোকে একটু মানে আরও থরলি রিডিং দেবে, যাতে সবগুলো বিষয় বুঝতে অনেক সুবিধা হয়। ওকে, সো নেক্সটে যাব আমরা। নেক্সট হচ্ছে আমরা পার্ট 4
পার্ট 4 হচ্ছে আমরা পরের ভিডিওতে দেখব। সেখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু সম্পর্কে জানব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে।